স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায় এবং আরো রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরো দুজন সম্মানিত অতিথি, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের সাথে রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন চাইলে স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করতে পারেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় জনগণের চাওয়া পাওয়া। রাজনীতিতে আমরা বলছি যে রাজনৈতিক যে দলগুলো ক্রিয়াশীল, তার মধ্যে বড় যে রাজনৈতিক দল শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুই দলের পক্ষ থেকে বিশেষ করে শীর্ষ নেতা যারা রয়েছেন মহাসচিব এবং সাধারণ সম্পাদক, তাদের পক্ষ থেকে সাম্প্রতিক সময় একটি কথা আসছে। আজকেই জনাব ওবায়দুল কাদের বলেছেন যে জনগণ যদি চায় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। অন্যদিকে বিএনপি মহাসচিব বলছেন যে জনগণ আর আওয়ামী লীগকে চায় না। কিন্তু এই জনগণের যে চাওয়া পাওয়া, তারা বাস্তব প্রতিফলন আমরা কতটা দেখছি বা রাজনৈতিক দলগুলো কতটা সেই ধারায় যেতে পারছে, সার্বিকভাবে যদি বিশ্লেষণ করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক, তিনজন সহ আলোচক, তাদেরকেও ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতা সকলকে অভিবাদন। এটা একটা কি বলবো, সকলেই জনগণের কথা বলছে, কিন্তু জনগণের কথা বলবার মতো আসলে আর কোনো জায়গা নাই। এটাই হলো মানে পর্যাপ্ত সত্য এবং সঠিক বাস্তবতা। এই দেশের কি যেন বলে, কোলের ধরায় মুসুরির চাপটা আমাদের গ্রামাঞ্চলে যেটা বলে। তো জনগণ কোথায় বলবে, কিভাবে বলবে? 5 বছর পরে পরে একবার বলবার যে সুযোগ পায়, সেই সুযোগটাও যদি লুণ্ঠিত হয়ে যায়, সেই সুযোগটাও যদি পদদলিত হয়ে যায়, সেই সুযোগটাও যদি ক্ষমতার জাতাকলে পিষ্ট হয়ে যায়, তাহলে জনগণের আর কিছুই বলবার থাকবে না। জনগণের সামনে থাকে ডান্ডা, লাঠি, বন্দুক, কামান, পিস্তল, মারণাস্ত্র। এগুলো দিয়ে জনগণকে ভয়ের সংস্কৃতি চালু করে বাংলাদেশটাকে শাসন করা হচ্ছে বিগত 13 বছর যাবৎ। করেন, অনেক কথাই বলবেন, কিন্তু বাস্তবতা হলো জনগণ অনেক কিছুই চায়। জনগণের চাবার এবং বাস্তবতার এবং এটাই শেষ কথা না, যে দিন শেষে তো আসলে জনগণেরই বিজয় এবং জনগণের চূড়ান্ত বিচারে জনগণের শক্তির উপর আর তো কোনো শক্তি নাই। সাময়িক ভাবে আপনি কিছু মানুষকে বা সমস্ত মানুষকে আপনি অবদমিত করে রাখতে পারবেন, তাদের ভয়ের সংস্কৃতি দিয়ে চালু করে রাখতে পারবেন, কিন্তু দিন শেষে জনগণের বিজয় অনিবার্য। জনগণের চাওয়া হলো ভোটের মধ্য দিয়ে। 70 সালে জনগণ চেয়েছিল, আওয়ামী লীগকে বিজয়ী করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে নাই বিধায় আমাদের মুক্তিযুদ্ধের সূত্রপাত হলো। আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার লুণ্ঠিত করেছে, পদদলিত করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ সে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের মধ্যে নাই। আপনি দেখেন বিগত এই ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনে অন্য কোনো দল নাই, শুধু আওয়ামী লীগের মার্কা, নৌকা মার্কা, বাদ বাকি সব স্বতন্ত্র প্রার্থী। সেই আওয়ামী লীগের মধ্যে কি সংঘাত, সহিংসতার কত মানুষের প্রাণ গেল আপনি বলেন। নির্বাচন বাংলাদেশে একটা উৎসবের আমেজ ছিল। সর্বশেষ যে নির্বাচনটা আমরা দেখলাম, সর্বশেষ ধাপের যে নির্বাচন, সেই ধাপের নির্বাচনে আওয়ামী লীগ হয়তো আত্মোপলব্ধি করেছে যে নিজেদের লোক নিজেরা মারামারি করছে, হানাহানি করছে, এত সংঘাত, এত সহিংসতা, হয়তো বা কিছুটা নির্বাচন নিরপেক্ষ করবার জন্য তারা ইঙ্গিত দিয়েছিল বা চেষ্টা করেছিল। তার ফলাফল কি দেখলাম? আপনার কক্সবাজারের নির্বাচনে আমি যেটা দেখলাম, আওয়ামী লীগ 65 ভোট, 97 ভোট, 165 ভোট, 300 ভোট। এই হলো আওয়ামী লীগের চেয়ারম্যানদের ক্যারেক্টার। আমাদের ফরিদপুরের মতো জায়গায়, ফরিদপুরে বোয়ালমারিতে একটা থানা নির্বাচন হয়ে গেল যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, সেইখানে মানুষ আর নৌকা মার্কা দেখলে পালিয়ে বেড়াচ্ছে, কারণ সুষ্ঠু ভোটের একটা আবহ এখানে ছিল। 10টা মার্কার মধ্যে 9টাই নৌকা ডুবে গেছে, একটা মাত্র। মানুষ যদি ভোট দেবার সুযোগ পায়, মতামত ব্যক্ত করবার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের সেই চরিত্রের মধ্যে নাই, কোনোভাবেই নাই। কারণ মানুষ আওয়ামী লীগ দীর্ঘদিন মানুষের অধিকার লুণ্ঠন করেছে। এমন না গণতন্ত্রের বদলে বাদ দিয়ে উন্নয়নের গণতন্ত্রের গল্প বলবেন, নানান ধরনের কথা বলবেন, ফলসাতুরি করবেন, ইলেকশন কমিশন নিয়ে, গোড়ায় পানি ঢালবেন না। গোড়ায় কেটে আগায় শুধু পানি ঢালবেন। মানুষের কাছে আপনি বলতে পারেন, কিন্তু মানুষ যে ভোট দিতে পারে না, মানুষের যে কোনো অধিকার নাই, মানুষের যে বাক স্বাধীনতা নাই, মানুষের সভা সমাবেশের অধিকার নাই। 144 ধারা ভঙ্গ করে আপনি দেখেন কক্সবাজার আজকে সমাবেশ হয়েছে। বিএনপি, আমরা এই কয়েকদিনে দেখলাম অনেকগুলো জনসমাবেশে, এই যে সুভাষ দাস সহ নেতৃত্ব বলে থাকে বিএনপি নাই, বিএনপি শেষ, বিএনপি টিকবে না, আবার সারাক্ষণ বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান, এগুলো নিয়ে তাদের সময় কাটে, ঘুমের মধ্যে আতঙ্ক ওঠে। বিএনপি।
আপনি বললেন, আমরা বলি না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে, হওয়া উচিত না, আওয়ামী লীগ একটা বড় রাজনীতি দল। তো ওনারা তো স্বীকারই করেন না বিএনপির অস্তিত্ব। বিএনপি বলে যে কোনো একটা শব্দ আছে, এটা ওনাদের গায়ে লাগে না। বাইরে বলেন অবশ্য, ভিতরে ভিতরে তারা অন্তর্দহন আছে যে বিএনপি 13 বছর যাবৎ বিএনপিকে নিপীড়ন করবার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যে তারা করে নাই। বিএনপি কত মানুষকে গুম করা হয়েছে, কত শত হাজার মামলা, কত লক্ষ আসামি, কত মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া, কত মানুষ পঙ্গু, এই হিসাব আমাদের কাছে আছে। এটা ওরা বলে এই হিসাব আমরা রাখছি। এভাবে তো কোনো দেশ চলবে না। ওই 14 সাল আর 18 সালের যে নির্বাচন করেছে, যে মজা পেয়েছে, একইভাবে নির্বাচন কমিশনের সংলাপ সমলাপ খেলা হচ্ছে, এগুলো তামাশা, রাষ্ট্রের টাকা মৎস্য, মানুষের টাকা দিয়ে মানুষের সাথে তামাশা করা, যা করবো সব ঠিক করে রেখেছেন ওরা। এইভাবে বারবার ওই ঘুঘু খেয়ে যাও ধান, এইবার ঘুঘু, আমার মনে হয় না সেই বাস্তবতা। দেশের মানুষ খুশি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল। আবার আসবো আমি আপনার কাছে। ক্রসফায়ার এক্সট্রা জুডিশিয়াল পুলিশ বন্ধ হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। আপনি শুনছিলেন শহীদুল ইসলাম বাবুল বলছিলেন জনগণের চাওয়া পাওয়ার সাথে কতটা আছে রাজনৈতিক দলগুলো, সেই আলোচনা করছিলাম। উনি বেশ কিছু বিষয় বলেছেন শাসক দল সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়বস্তু যে রাজনীতিতে বাংলাদেশের এখনকার পরিস্থিতিটা কি, এটা তো মূল বিষয়। শহীদুল ইসলাম বাবুল ভাই একটানা বলে গেছেন এবং রাজনৈতিক নেতারা এভাবেই কথা বলেন, অতএব আমি ব্যতিক্রম কিছু দেখি না। কিন্তু বাস্তবের বাস্তবতা কি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি এখন বিশ্লেষণ করেন, তাহলে সরকারি যে দলটি আছে সেই দল এবং তার জোট, এবং যেটা বলা হচ্ছে খুব আদর করে বলা হয় রাজপথের বিরোধী দল, বিএনপির নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দল এবং এর সাথে যুদ্ধাপরাধীর দলও কিন্তু লুকিয়ে আছে। তা স্বাভাবিক কারণে আলোচনার বিষয়বস্তু রাজনীতি যখন আসে তখন অনেকগুলো প্রসঙ্গ সামনে চলে আসে। যেহেতু টানা 12.5 বছর 13 বছর একটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, সাবেক কারণে অনেকগুলো বিচ্যুতির বিষয় আমাদের চোখের সামনে চলে আসবে। সেই প্রেক্ষাপটে আপনি যদি এখন নির্মমভাবে আলোচনা করতে চান তাহলে এক ধরনের কথা, আর যদি পাল্টাপাল্টি কথা বলতে চান তাহলে আরেক ধরনের কথা। কারণ আপনি যদি হিসেব করে দেখেন 90-এর ছাত্র গণ অভ্যুত্থান, এটা তো আমাদের চোখের সামনে এবং আমাদের অংশগ্রহণে, সেখানে যখন 3 জোটের যেটি রূপরেখার প্রণীত হয়েছিল, সেখানে কথা ছিল যে নির্বাচন যে পরবর্তীতে হবে, পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। রাজনৈতিক দলের দায়িত্বটা কত গুরুত্বপূর্ণ এটা কিন্তু এখান থেকে বোঝা যায়। কিন্তু 91 সালে বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তারা কিন্তু সেই ছাত্র সমাজের 10 দফা বলেন, 3 জোটের রূপরেখা বলেন, কোনো কিছু তোয়াক্কা করলেন না। এমনকি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতির সরকারে ফিরে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বিএনপি গেলেন না প্রথমে। তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি এটা গণভোট করেছিলেন। 1, 2, তিনি বাধ্য হয়ে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে রেডিওতে একটা ভাষণ দিয়েছিলেন। আমার এখনো মনে পড়ে, তিনি বলেছিলেন দুঃখিত, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির থেকে সংসদীয় পদ্ধতি ফিরতে গেলে সরকারি দলকে সংসদে বিল আনতে হবে। সরকার তো সে বিল আনছে না, সরকারি দল সে বিল আনছে না, আমি এখন কি করব? নেত্রকোনা আঞ্চলিক উচ্চারণে বলেছিলেন। তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলের নেতা, তিনি মরহুম আব্দুস সামাদ আজাদ এবং সালাউদ্দিন ইউসুফ, 2 জন সংসদ সদস্য, আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পেয়েছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন, তাদের 2 জনকে দিয়ে বিল আনলেন। সেটার উপরে ভিত্তি করে কিন্তু সংসদীয় পদ্ধতির সরকার। অর্থাৎ যখন বিরোধী দলে কেউ থাকে, সংসদ অবশ্য বিরোধী দল মানে বিএনপি সেটির বিরোধিতাও করেনি পরবর্তী। না, সেটা তো তখনকার দাবিটা ছিল ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে। আওয়ামী লীগ তো এই কাজটি নাও করতে পারত। তা আওয়ামী লীগ যে কাজটি করেছে, সে কাজটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে। বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকারের যে ফিরে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছে। আবার যদি হিসাব করে দেখেন, আমি শেষ করছি ওই জায়গায়,
এ পর্যায়ে বেশি বাকবিস্তার আমি করব না। আপনি 91 সালে যেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলো, যদিও ভোটের সংখ্যায় তারা বেশি ভোট পেল, আনুপাতিক হারেও বেশি ভোট পেল, কিন্তু সরকার গঠন করতে পারল না। সেই নির্বাচনে অস্থায়ী সরকারের যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। আপনি খেয়াল করে দেখবেন বিরোধী দল কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই সুযোগটি কাজে লাগায় এবং দল নিরপেক্ষ অবস্থান নিতে পারে। তার প্রমাণ হচ্ছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বলালেন। অর্থাৎ এই ক্ষেত্রে আর একটা অগ্রগতির জায়গা তৈরি হলো। অর্থাৎ রাজনৈতিক দল তার পথ পরিক্রমায় এইভাবেই কিন্তু জনগণের জন্য কাজ করবে, এটাই তো আমরা সকলে আশা করি। কিন্তু বর্তমান বাস্তবতায় আপনাকে যদি এর ফয়সলা করতে হয়, সেই ফয়সলাটা সরকারি দল এবং বিরোধী দল মিলেই করতে হবে। আপনি যে প্রসঙ্গে আমার কাছে প্রথমে এসেছেন এবং মাঝখানে যেটা কথাটা বললেন যে এখনকার পরিস্থিতি কি, দুঃখিত, তখনকার পরিস্থিতির বিবেচনায় আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করেছে। এখনকার পরিস্থিতির বিবেচনায় যারা বিরোধী দলে আছেন, যারা মনে করছেন তার দায়িত্ব আছে, সভা সমাবেশে বলছেন, তারা দায়িত্ব পালন করছে কিনা, মানে কতটা দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব পালনটা কেন একটু শুনে আসি। হচ্ছে না, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। জি জি, যদি আমার আলোচনা করবেন পরবর্তী আপনি। সুযোগ আসে, জি জি, আপনাকে আলোচনা করবেন জনাব ইলিয়াস খান। জি, আমার 300 আলোচক এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমি আপনার কথাটা দিয়ে শুরু করি। আপনি যেটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্ধৃত করেছেন যে তিনি বলেছেন জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে। তিনি যে ক্ষমতায় এসছেন কি জনগণের পাওয়ার ভিত্তিতে এসছেন, সেই প্রশ্ন কিন্তু করা যায়। কারণ আমরা জানি যে 2014 এবং 2018 সালে, বিশেষ করে 2018, 14 ধরেন এক ধরনের ব্যবস্থা করেছিলেন, পার্লামেন্ট গঠনের, সরকার গঠনের এমপি বানিয়ে তারপর নির্বাচন করেছে 154টা আসনে। আগে ওই আসনে আর কোনো প্রার্থী ছিল না। নাম্বার টু 18 সালে যে নির্বাচন হয়েছে সেটা তো দিনের নির্বাচন, রাতের নির্বাচন। যেমন সারা বিশ্বে বাংলাদেশ এখন পরিচিত হয়েছে রাতের নির্বাচনের দেশ কি, সেটা হচ্ছে বাংলাদেশ। সূর্যোদয়ের দেশ কি, জাপান। সূর্যাস্তের দেশ কি, নরওয়ে। আর রাতের ভোটের দেশ কোনটি, বাংলাদেশ। এটি এখন বিশ্বব্যাপী পরিচিত হয়ে যাচ্ছে। সেই নির্বাচনে তারা ভোট পেয়ে এসেছিলেন, সেই প্রশ্ন কিন্তু করা যায়। আর যে কথাটি কৃষক দলের সাধারণ সম্পাদক বলেছেন, এ কথাটি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। সরকারের 10-12 জন মন্ত্রী আছেন, ইনক্লুডিং মিস্টার ওবায়দুল কাদের, তাদের কাজই হচ্ছে বিএনপিকে গালাগাল করা যত ভাবে পারা যায়। তো বিএনপির তো কোনো অস্তিত্ব নাই, এই দলটি নিয়ে এত কথা কেন বলতে হবে? তাদের তো গৃহপালিত বিরোধী দল আছে দীর্ঘদিন, তাদের সঙ্গে নির্বাচনী কি বলা যায়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে নির্বাচনে পাঠানো হয়েছে, সেটিতে যারা একদম সহায়ক শক্তি হিসাবে কাজ করছে সেই দলটি তো আছে জাতীয় পার্টি। এবং আমরা দেখি কি বাংলাদেশ পার্লামেন্টে সরকারি যে দল থাকে এবং বিরোধী দল যে দল থাকে তাদের মধ্যে বাকবিতন্ড হয় পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, কিন্তু তাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে বিএনপি। সবসময় যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে থাকে। কিন্তু জনাব সুভাষ সিং রায় যেটি বলেছেন যে বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা কি থাকছে বা বিএনপি কতটা পালন করতে পারছেন বিরোধী দল? গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছে, বিএনপি আর কি ভূমিকা থাকতে পারে? তারা পার্লামেন্টে আছে, কিভাবে তাদেরকে নিয়েছে আমরা কিন্তু জানি, কতটি আসন আছে সেখানে জানি। সেখানে তো কোনো বিল তুলে বা অন্য কোনো ভাবে তো কোনো কিছু পাস করা সম্ভব না। মানে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, সংলাপে অংশগ্রহণ করছেন না। সংলাপে এই সংলাপে অংশগ্রহণ করা মানে সময় ক্ষেপণ এবং একটা অবৈধ প্রক্রিয়াকে বৈধতা দেয়, এটা যাওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি। বরং বিএনপি যদি যায় সেটি আমি মনে করি তাদের ভুল হবে, কারণ এর কোনো রেজাল্ট নাই তো। যেমন কালকে দেখেছেন আপনি, আজকে পত্রিকা এসছে আকবর আলী খান সাহেব, তিনি বলেছেন যারা নির্বাচিত হবেন, এই নির্বাচন কমিশন হবে সেটি আগেই ঠিক করা আছে, এখন শুধু রিহার্সাল চলতেছে যেটাকে মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো সব বুঝতে পারে। এবং কত হাস্যকর যে জাতীয় পার্টি তাদের যে গৃহপালিত বিরোধী দল, সেই দলটির মহর্ষি তার স্ত্রীর নাম দিয়েছেন কি 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 ধরনের বিরোধী দল, চিন্তা করুন। তার স্ত্রীর নাম জাতীয় পার্টির এখানে কেউ নেই, আমরা জাতীয় পার্টিকে বারবার বিরোধী দল এইভাবে বলা যায় না, বা জাতীয় পার্টির জেনারেল সেক্রেটারি বোধহয়
তিনি তার স্ত্রীর নাম দিয়ে এসছেন, তাকে যাতে নির্বাচন কমিশনার বানানো হয়। তো এটি যে কি হবে সেটা তো বোঝা, আমরা শুধু সময় ক্ষেপণ করছি। ওনারা প্রস্তাব এবং দিয়েছেন এক ধরনের রাষ্ট্রীয় অর্থ ক্ষতি হচ্ছে, কারণ যে সেখানে যারা যাচ্ছেন তাদেরকে এন্টারটেইন করা হচ্ছে, তাদেরকে চিঠিপত্র দেওয়া হচ্ছে, জনবল খাচ্ছে, কিন্তু রেজাল্টটা বিগ জিরো। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি। অধ্যাপক এম এ আজিজ, আপনি শুনছিলেন তিনজনের বক্তব্যই। আমরা যদি সংলাপের বিষয় দিয়ে বলি যে রাষ্ট্রপতির সাথে যে সংলাপ হচ্ছে, বিএনপি অংশগ্রহণ করছে না, এবং যে ইউপি নির্বাচন চলছে সেখানেও অংশগ্রহণ করছেন, এবং বিএনপির সংলাপের বিষয়ে বলা হচ্ছে যে কেবলমাত্র অর্থের অপচয় এবং সময় ক্ষেপণ। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আজকের তিনজন বিজ্ঞ আলোচকের বক্তব্য শুনলাম। আপনাকে ধন্যবাদ যে আপনাদের এই জনগণের চাওয়া পাওয়া এই টপিকসটা খুব সুন্দর। আসলেই ঠিকই বলেছেন যে এই গত 50 বছরে দেশ স্বাধীন হওয়ার পরে জনগণ এখন আসলে চাওয়া পাওয়ার হিসাব মিলাচ্ছে। এই 50 বছরে জনগণ কি পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে, কোন দলের কাছ থেকে কি পেয়েছে, এইগুলো আসলে হিসাব নিকাশ করছে আর কি। এবং এটা ঠিক যে জনগণ দেশ স্বাধীন হওয়ার থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এই পর্যন্ত যত অর্জন এই বাংলাদেশের বাঙালি জাতির জনগণের সব অর্জনগুলাই এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। এবং আপনার এই জিয়া রহমানের দুঃশাসন বলেন, তখনকার আন্দোলন সংগ্রাম, স্বৈরাচারী এরশাদের আন্দোলন সংগ্রাম, ভোটবাদের আন্দোলন সংগ্রাম, 2006 সালের আবার ষড়যন্ত্র করে যে বিএনপি যে নাটক সাজিয়েছিল, ব্লু প্রিন্ট করেছিল ক্ষমতা আসার, সেই সংগ্রাম, যত সংগ্রাম আছে সব সংগ্রাম কিন্তু আওয়ামী লীগই করেছে। দেখুন, এই যে আমরা আলোচনা করি নির্বাচনে সংলাপে যাচ্ছে না কিংবা নির্বাচনে আইন চায়, আমরা প্রথম শুনেছি যে বিএনপি আইনের কথা বলছে, আইন চায়, এখন আবার একটু সরে আসছে, তারা আইন না নিরপেক্ষ নির্বাচন চায়, আবার তারা সংলাপে যাচ্ছে না। নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার চাইবে। হ্যাঁ, এটা মাঝখানে চায় নাই কিছুদিন, শুধু আইনই চাইছে, এখন আবার গতকালকের থেকে এরকম চাচ্ছে। যাই হোক, এখন আইন করলেও কিন্তু তারা এটা বিতর্ক হবে, কারণ আইনে তো পার্লামেন্টে তো পাস মানে মেজরিটি আওয়ামী লীগের সংসদ, ওখানে আইন পাস হলে ওইটাও তারা মানবে না, যে এটা তো ঠিক না। আইন করলেও যে ভালো নির্বাচন হবে তাও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি মনে করি আইন করলেই যে নির্বাচন ভালো হবে, ইন্ডিয়াতেও তো আইন নেই, নির্বাচন আইন নেই, তারাও চায়, কিন্তু ইন্ডিয়াতে নির্বাচন হচ্ছে না। এখানে নির্বাচন কমিশন অনেক আইন দ্বারাই শক্তিশালী আছে। আপনার এই কথাটা অবশ্যই যথার্থ যে এবং তাৎপর্যপূর্ণ, এবং আমাদের এখানের দুটি তিক্ত অভিজ্ঞতাও সেরকম রয়েছে যে নির্বাচন কমিশন স্বচ্ছ হলেই যে নির্বাচন সুষ্ঠু হবে বিষয়টি এরকম নয়। যারা শাসক দলে থাকেন তাদের সদিচ্ছারও প্রয়োজন রয়েছে। আমরা জানি মাগুরার যে উপনির্বাচনের কথা আমরা বলি, রৌফ কমিশন, সেখানে রৌফ সাহেবের হয়তো সদিচ্ছা ছিল, কিন্তু উনি ঢাকা এসে খুব অসহায় ভাবেই সেটি বলেছেন যে সরকারের সদিচ্ছার ব্যাপারটি। ঠিক একইভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্রিগেডিয়ার শেখাওয়াত হোসেন ছিলেন এবং শামসুল হুদা কমিশন যেটি ছিলেন, সেখানেও সেনাবাহিনী নিয়োগের বিষয়ে ওনারা হয়তো সরকারের কাছে সেই সমর্থন পাননি। সুতরাং সেটি নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে কেবলমাত্র কমিশন হলেই যে সুষ্ঠু নির্বাচন হবে সেই গ্যারান্টি নেই। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। করছিলাম আমাকে যে আইন করলেই যে ইলেকশন ভালো হবে এটার কোনো গ্যারেন্টি নাই। রাজনৈতিক দলগুলা আসলে ঐক্যমতের রাজনীতি কিংবা রাজনৈতিক সংস্কৃতি চালু করতে হবে। দলে গণতন্ত্র থাকতে হবে, সন্ত্রাস লালন করা যাবে না, মৌলবাদ লালন করা যাবে না, মুক্তিযুদ্ধ স্বাধীনতার ব্যাপারে ঐক্যমত থাকতে হবে, নির্বাচনী বাণিজ্য করা যাবে না, দুর্নীতি নেতৃবৃন্দের দুর্নীতি করা যাবে না, জনগণের আস্থা লাগবে। এই সমস্ত যদি রাজনৈতিক দলগুলা আর থাকে তাহলে আসলে ওই একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, আদারওয়াইজ করা সম্ভব না। দেখুন, ওনারা বললেন এই যে 18 সালের নির্বাচনের কথা বললেন, 18 সালের নির্বাচনের এরকম হলো কেন? বিএনপি স্বীকার করে, সবাই স্বীকার করে 2008 সালের যে নির্বাচনটা এটি আসলে ভোটের প্রকৃত হিসাব, এটা বিএনপির সবাই স্বীকার করে। যে কয়টা ভোট মানে পার্লামেন্টারি সিট পেয়েছিল এটাই বিএনপির আসল হিসাব। পরবর্তী সময় কমার কারণ হলো
এই যে আগুন সন্ত্রাস জ্বালাও পরিবারের কারণে মানুষ আসলে জবাবটা ওইভাবে দিয়েছে। আরো কারণ হলো প্রত্যেক সিটে 4-5 করে বাণিজ্য করে প্রার্থী দেওয়া, এজেন্ট কেউ যায় নাই, কোনো ব্যানার নাই, দল কোনো প্রচারণা ছিল না তাদের। এই কারণেই আসলে ওই সময় পরাজয়টা হয়েছে। এখন একটা গল্প বানিয়ে দিনের ভোট রাত্রে এটা চালানো হয়। ওই দিন সকালে 12টার সময় তাদের দলের মহাসচিব বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুতরাং এই গল্পটা আসলে আর বেশি দিন চলবে না। দেখুন এই বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ সবসময় কথা বলে কেন, এটা বিএনপির অনেক নেতৃবৃন্দরা বলে যে শুধু বিএনপি নাই, তারপরে বলে কারণটা হলো এই বিএনপি তো আসলে এখন আমাদের দেশে বিদেশে এস্টাবলিশড যে এটা দুর্নীতি কিংবা সন্ত্রাসী দল, কানাডার ফেডারেল কোর্টও পর্যন্ত বলেছে, এবং এফবিআই এর সব মিলিয়ে আমরা যদি দেখি বিগত সময়ের আগুন জ্বালাও পোড়াও রাজনীতির, সেই জন্য আওয়ামী লীগ একটু বিশেষভাবে খেয়াল রাখে বিএনপির কি করে না করে। সেই জন্য হয়তো আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব বলে এইগুলা, যুক্তিসঙ্গত কারণও আছে। দেখুন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আমার ভাই বলল যে আওয়ামী লীগ লণ্ঠিত করেছে। দেখেন মুক্তিযুদ্ধের চেতনা জিয়াউর রহমান সাহেব, এই যে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই 75-এর পরে এই জামাত আর আলবদরদের রিহেবিলিট করা, মন্ত্রী বানানো, বিদেশ থেকে আনা, মুক্তিযুদ্ধদের হত্যা করা, এই করেই কিন্তু জিয়া রহমানেরই আওয়ামী লীগকে এই মুক্তিযুদ্ধের চেতনাকে লণ্ঠিত করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, একটু শুনে আসি জনাব শহীদুল ইসলাম বাবুল। আপনাকে ধন্যবাদ। এই যে আজিজ ভাই যে বক্তৃতা দিয়েছে, আমার মনে হয় আর ওই সুভাষ দ্বারার বক্তৃতা দেওয়ার প্রয়োজন নাই। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা সব কিছুতেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে বিলীন হয়ে যাই। এটা খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য। এই জন্য আসলে এই গণতন্ত্রের অবস্থা, যেই জন্য এই মানবতার বিরোধী। আমরা এক চোখা বক্তব্য, এক চোখা সত্যের ধারে কাছেও আমরা থাকি না। মানে কি বলবো, এই জাতির দুর্ভাগ্য। 50 বছর আমরা অতিবাহিত করছি। উনি বলছে যে সব অর্জন আওয়ামী লীগের, আজিজ সাহেব বলছে, মেজবাবু বলছে, সুভাষ দা বলে নাই। খুবই দুর্ভাগ্যজনক আর কি। হ্যাঁ, অথচ সুভাষ দা আওয়ামী লীগের প্রোডাক্ট, জানি না আমি। এই যে বলতেছে যে মুক্তিযুদ্ধের চেতনা, বিএনপি মুক্তিযুদ্ধের সাথে চেতনার সাথে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই। আওয়ামী লীগের নেতারাও ওনার যে বক্তব্য সব চেতনা বুলন্ত করে দিতে জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ করেনি জিয়াউর রহমান, এটি উনি বলেননি। না, মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে। একটা প্রশ্ন আমি করতে চাই আজিজ সাহেবের কাছে। এই যে 73 সালে ভুট্টোরে বাংলাদেশের সমস্ত রাজাকার যুদ্ধাপরাধী এক পাল্লায় মাপলে আর জুলফিকার আলী ভুট্টোর এক পাল্লায় মাপলে সমান হয় না, তাকে আইলে আপনারা কেন এখানে লাল গালিচা সংবর্ধনা দিলেন? আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন আমি আশা করি। হ্যাঁ, আর মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে 18 সালে ভোট উনি ছাপাই গেছেন। তামাম দুনিয়া বাংলাদেশের ভাবমূর্তি নাকি পৃথিবীর বুকে জল জল করতেছে, উজ্জ্বল হয়ে গেছে। আরে ভাই, আপনারা দেখছেন না বাংলাদেশের অবস্থা? সারা দুনিয়ায় আপনাকে ব্লক করে দিচ্ছে, সারা দুনিয়ায় মানুষের কাছে হেড হয়ে যাচ্ছেন, আর এখন আপনি বলতেছেন বাংলাদেশের ভাবমূর্তি একেবারে আকাশে উঠে গেছে। এই ধরনের বক্তব্য আর কথাবার্তা, এটা আসলে এই 50 বছরে এসে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। একবার বলে সামরিক স্বৈরাচারের কথা, তারে নিয়ে ঘর করতেছে, তারে নিয়ে সংসার করতেছে, পার্লামেন্ট এটা বানাইছে, ওনারা যা কয় হুজুরের মতো অমৎকার একটা বানাইছে, বানায় এখানে জগা খিচুড়ি করে বাংলাদেশের গণতন্ত্র এখন উন্নয়নের মধ্যে ফেলে টেলে কি করছে না করছে। বাংলাদেশে এটা তো সামরিক স্বৈরাচার আমলে ভালো নির্বাচন ছিল। 18 সালের নির্বাচনকে ছাপাই গাইতেছে, 14 সালের নির্বাচনকে ছাপাই গাইতেছে। আপনি দেখেন, এই টকশো করছেন, এখানে আপনি ইউটিউবে দেন, এখানেই আপনি ফেসবুকে দেন, মানুষের কি কমেন্ট, মানুষের মনের ভাষা বুঝবার চেষ্টা করেন দয়া করে। যা ইচ্ছা, যা আমার যা মন চাইছে তা আমি বলে দিচ্ছি, সত্যের সাথে খানিকটা মিথ্যা মিশ্রিত, মিথ্যার সাথে খানিকটা সত্য মিশ্রিত করে এই ধরনের বক্তব্য। সুভাষদা যেটি বলছেন যে আপনাদের যে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল হিসেবে, সেটি কতটা পালন করতে? আমাদের দায়িত্বশীল ভূমিকা, আমরা কি লোকে বৈঠা করে মানুষ মারবো? আমরা কি জ্বালাও পোড়া করে মানুষ মারবো? আমরা কি বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেবো, আলো বাতাস বন্ধ করে দেবো? এটাই কি দায়িত্বশীল ভূমিকার কথা বলেন আপনি? আর আপনারা গুম করবেন, খুন করবেন, এটা কি দায়িত্বশীল ভূমিকা? বিএনপি কি করবে? শুনে আসি সুভাষ সিং রায়ের কাছে। আপনি আমাকে সময় দিতে হবে, গুম করলে হবে না তো। আপনি কত মানুষকে বিএনপি কে গুম করেছে? আওয়ামী লীগের আমলে কয়জন গুম হয়েছে আপনি ডেটা দেন, আর আমি ডেটা দেই। কত মানুষকে এক্সট্রা জুডিশিয়ারি কুলিং করেছেন আপনি ডেটা দেন, আমি ডেটা দেই। কত মামলা আওয়ামী লীগের আমলে, জলিল সাহেবের নামে একটা মামলা হয়েছে? একটা 29 মার্চের ট্রাম কার্ড দিতেছিলেন, একবার জেলে গিয়েছেন? বেগম খাজা দুর্নীতির কথা বলেন। দুর্নীতি আওয়ামী লীগের আমাদের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল, কে করলো? কানাডায় বেগম পাড়া কে করলো? আর মালয়েশিয়ায় সেকেন্ড হোম কত হাজার মানুষ করেছে। এই করোনার মধ্যেও 3 কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে, 2.5 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আর ওনাদের মতন যারা সরকারি দলের
কৃপা এবং সচ্ছায় আছে, তারা 6,000 নতুন কোটিপতি বৃদ্ধি হয়েছে বাংলাদেশকে। তাম দুনিয়ায় কোনো এরকম ইতিহাস নাই। আবার বলে বিএনপি নাকি দুর্নীতি, বিএনপি নাকি দায়িত্বহীন শাসন। এই ধরনের বক্তব্য না, এগুলা জাতির সাথে। আর এখন একটা কি বলে, একটা কথা উনি ভালো বলেছে আজিজ সাহেব, যে এই নির্বাচন কমিশন এগুলো আসলে কোনো ভূমিকা নাই। বাংলাদেশে নির্বাচন কমিশনের 10% ভূমিকা বাংলাদেশের নাই। আপনি গোড়ায় কেটে মাথায় পানি ঢাললে কোনো লাভ হবে না, এবং এটা প্রমাণিত সত্য। বাংলাদেশের 10টা নির্বাচন হয়েছে, একটা নির্বাচনেও শাসক দল যারা করেছে তার ক্ষমতার পরিবর্তন হয় নাই। এবং একমাত্র কেয়ারটেকার অন্তর্বর্তী সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে তখনই কেবল ক্ষমতার পরিবর্তন হয়েছে, এর আগে কখনো হয় নাই। অতএব ওনারা মজা পেয়েছে ক্ষমতায় যে নির্বাচন করে এইভাবে। 13 সালে করছে একভাবে, নির্বাচনের আগেই শেষ। আর 18 সালে করছে রাতের বেলায়, সারা দুনিয়া দেখছে, সারা দেশের মানুষ দেখেছে। আবার নতুন করে ফোন দিয়ে আসছে, কিন্তু আমি বিশ্বাস করি নতুন কোনো ফোন দিতন দিয়ে আর এবার কাজ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, আপনাকে থামাতে হচ্ছে। জি, পর্যাপ্ত সময় পেয়েছেন আপনি, আবার সময় দেওয়ার চেষ্টা করব। আমি একটু শুনে আসি জনাব সুভাষ সিংহ রায়। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান যে ওরা অকারণে চঞ্চল, এবং বিএনপির তার কার্যক্রম দিয়ে কিন্তু বারবার প্রমাণ করেছে বিএনপি কখনো রাজনীতির পথে কোনোদিন হাঁটে নাই। সজল ভাই যে কথাগুলো বললেন, এই কথাগুলোর রাজনীতির উত্তাপ আছে, কিন্তু উনি তো বলছেন যে ডাটা দিয়ে উনি মামলা হামলা তুলনামূলকভাবে মামলা হামলা যদি হিসাব করতে চান, যে 50 বছরের মধ্যে 30 বছরই তো আওয়ামী লীগ সরকার, কি পরিমাণ মামলা হামলা, খুন, হত্যা। আপনি 2001 থেকে 2006 এর হিসেবটা করেন না। এই সময় যে পরিমাণ জাতীয় নেতারাদের করে অত্যাচার, নির্যাতন, খুন, গুম এগুলো হয়েছে, এগুলো তো মানে কল্পনাও করা যায় না। 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশে যা হয়েছে। অতএব এগুলো রাজনীতিতে আপনাকে যদি থাকতে হয়, রাজনীতির প্রাসঙ্গিকতায় আপনাকে থাকতে হবে, এবং রাজনীতির পথ পরিক্রমায় নিজের অবস্থানকে শক্ত করতে হবে। আমি শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের তার ভিতরের যন্ত্রণাটা কিন্তু টের পাই। স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতির এমন সংস্কৃতির জায়গায় পৌঁছেছে যে যে যখন ক্ষমতায় থাকে তখন মনে হয় যেন সবকিছু তারই। এটা তো আমার দৃষ্টিতে সত্য। কিন্তু বিএনপির ভূমিকাটা এখানে কোথায়? বিএনপি যতবারই বিরোধী দলে গিয়েছে, কোনোদিন কি তারা দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব পালন করতে পেরেছে? কারণ ওনাদের ভাষায় আপনারা স্পেস দিচ্ছেন না, রাস্তায় নামতে দিচ্ছেন না, মামলা হামলা করছেন, আপনার কাছে কি কিভাবে? না মামলা, আপনি 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আবার ফিরে আসলো, আজ থেকে 13 বছর আগের কথাই বলি, তখন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের তো সব জায়গায় উনি গিয়েছেন, বড় বড় মহাসমাবেশ করেছেন, এবং যুদ্ধাপরাধীদের দলদেরকে সাথে নিয়ে করেছেন, প্রকাশ্য দিবালোকে করেছেন, রেখে রেখে বলেননি। এমনও বলেছেন যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে, এবং তাদের নাম ধরে ধরে বলেছেন এরা কেউ যুদ্ধ অপরাধী না, এটা রাজবন্দী বলেছেন না? অতএব সেই জায়গায় আপনি সেই রাজনীতিটা রাখতে পারেননি, আপনার তো সেই অবস্থান রাখতে পারেননি। 2014 আগে বাংলাদেশের পরিস্থিতি আপনি এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তখন সরকারকে তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়েছে, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করতে হয়েছে। আপনি ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আপনি দেখেন জার্মানিতে হিন্ডেনবার্গ সরকার এবং ভিক্টর ইমানুয়েল সরকার ছিল ইতালিতে। আপনি এই যে সরকারগুলো, তারা এত নির্বাচিত হয়ে এসেছিল, কিন্তু এমন দুঃশাসনের পর্যায়ে গিয়েছিল যে পরবর্তীতে হিটলার এবং মুসলিমদের জন্ম হয় এই দুই দেশে। আপনাদের খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগ 2014 সালে এই কাজটি করতে দেয়নি, যাতে ইমানুয়েল এবং আর ভিক্টর ইমানুয়েল আর হিন্ডেনবার্গ সরকারের জন্ম হয়নি। খুব পরিষ্কার কথা, 2018-তে কেন আপনি হেরেছেন? 2018-তে আপনি হারার জন্য নির্বাচন করেছেন। আপনি আপনার দলের, ওরা কি বলতে পারবে, তার দলের নেতাকর্মী নেতাদেরকে আপনি মনোনয়ন দেওয়ার অনেক আগেই জামাত ইসলামকে 22টি সিট দিয়ে দিয়েছেন ধানের শীষ মার্কা। এই ধানের শীষ তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মার্কা ছিল। সেই মার্কা যখন জিয়াউর রহমান নিয়ে নেয়, সেই জিয়াউর রহমানের পরবর্তী ধানের শীষ কাকে দিয়েছেন?
একবার এরশাদ সাহেব দিয়েছিলেন ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টিরে ধানের শীষ, এবার পরবর্তী 2018 দিলেন জামাত ইসলামকে। অতএব রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এই যে লগি বৈঠকের কথা বলা হয়, এটার একেবারে ভ্রান্তি একটা বক্তব্য, এটা মানে ভ্রান্তিতে ভরা। লগি বৈঠকটি যে জায়গায় হয়েছিল আন্দোলনটি, সেই আন্দোলনটি ছিল আপনার একেবারেই ওই যুদ্ধাপরাধীর দল। আপনি ফুটেজ দেখবেন, বৃষ্টির মতো গুলি করো, তারা বৃষ্টির মতন কিন্তু গুলি করেছে। ওই সময় জনগণ তার প্রতিরোধের জায়গাটি তৈরি করেছে। এখন যদি আপনি মইনুল আহমেদের ভাষায় কথা বলেন, মইনুল আহমেদ কিন্তু এই ভাষায় কথা বলেছিল। ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল ক্ষমতা দাঁড়াতে ছিল। অতএব ওই রাজনীতি বাংলাদেশে কিন্তু আর ফিরে আসতে পারবেন না। আপনি যতই বলছেন যে সমাবেশ হচ্ছে, 17 কোটি জনসংখ্যার দেশ, 17 কোটি জনসংখ্যার দেশে যে কোনো একটি রাজনৈতিক ছোট দলও এই কারণ বাজার কিন্তু ভরে ফেলতে পারবে এবং 5,000 লোক দিয়ে মাথার থেকে মাথা ভরে ফেলা যায়। আপনি ওই আলোচনা দেওয়াটা ঠিক হবে না। আপনি রাজনীতি সঠিকভাবে করছেন কিনা। কিন্তু উনি বলছেন যে ভোটে আপনি রাজনীতি করছেন, ভোটের দিকে ন্যূনতম নিরপেক্ষতা দেখাতে গেলেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ উদাহরণ লোকাল গভর্নমেন্টের নির্বাচন। আপনি এই ব্যাপারগুলো নিয়ে যদি ওনার পুলকিত থাকেন, আমার ধারণা পুলকিত থাকাটাই উচিত তাদের। এটা আওয়ামী লীগের জন্য লাভ এই কারণে, যেই নির্বাচনটি হয়েছে লোকাল গভর্নমেন্টের নির্বাচন অনাদিকাল ধরে হয়ে আসছে মার্কাবিহীন, এবং এখানে বিদ্রোহী প্রার্থীরা কিন্তু স্বতন্ত্র হিসেবে জিতেছে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আওয়ামী লীগ ঠিক করবে যে তাদের দেওয়া মনোনয়নটা সঠিক ছিল কি ছিল না, সেটা অন্য আলোচনা। সে আলোচনা আসলে আমি অন্য আলোচনা করবো। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি নিজেকে কতদূর শানিত করছেন। আমাদের বুদ্ধিজীবীর মহলের একটা অংশ মনে করে যে বাংলাদেশে একটি নির্বাচনকালীন সরকার দরকার। কোথা থেকে আনবেন? চন্দ্রগ্রহ থেকে আনবেন? নির্বাচনকালীন সরকার বিষয়ে আলাপ করব। চন্দ্রগ্রহ থেকে আনবেন? আপনি কাদের করবেন? আমি শেষ করছি জায়গায়। জি, 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, আর একটি হচ্ছে অস্থায়ী সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের। এই 4টি যদি আপনি সরকারের কাঠামো দেখেন, 10 জন করেছিলেন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকারের মোট 30 জন। 30 জনের মধ্যে এখন বলে দেওয়া যায়, আমি আপনি কলম পেন্সিল ইলিয়াস খান নিয়ে বলতে পারবো কে কোন পন্থীর মানুষ ছিল, কে বিএনপি ঘেঁষা, কে আওয়ামী লীগ ঘেঁষা। না, মতাদর্শ থাকা তো দোষের না, কিন্তু আপনার কার্যক্রমে তার প্রতিফলন হচ্ছে কিনা সেটি হচ্ছে বিষয়। এই তো আসল জায়গায় এসেছেন। আমি শেষ করছি ওই জায়গায়। 2001 সালে 1 অক্টোবর যে নির্বাচন, লতিফুর রহমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকার নির্বাচনের সময় কি আপনি বলবেন এই নির্বাচনটি দল নিরপেক্ষ নির্বাচন হয়েছে? লতিফুর রহমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশে হত্যা, নির্যাতন, নিপীড়ন ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দায়িত্ব পালন করা হয়েছে। এমনকি লতিফুর রহমান সরকারের একজন উপদেষ্টা ছিলেন বিমলানন্দ বিকাশ রায় চৌধুরী বিচারপতি। তার বাড়িতে যে দুর্গা প্রতিমা ছিল, সেই প্রতিমা প্রকাশ্য দিবালোকে ভাঙচুর করা হয়েছে। আপনি এই নির্বাচনকে আপনি যদি ওই হিসেবে হিসেব করেন, আপনার তো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের যে ভয়ঙ্করতা শুরু হয়েছিল 2001 সালে পলাট্টা নির্বাচন থেকেই। অর্থাৎ আপনি বারবার বলবেন তত্ত্বাবধায়ক সরকার, আপনি রায়কে ভূমিকা না নিয়ে, রায়ের প্রতি দৃষ্টি না দিয়ে আপনি তার যে অবজারভেশন নিয়ে আপনি দৌড়াবেন। আরে আওয়ামী লীগ নিজেই চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা এই রায়ের আগে। অতএব এই ব্যাপারটি আপনার বিকল্প ব্যবস্থাপনার কথা আপনাকে বলতে হবে। আওয়ামী লীগ বারবার বিকল্প ব্যবস্থাপনা লড়াই করেছে। এরশাদ তো হুঙ্কার দিয়ে বলেছিল যে আমরা কি পদত্যাগ করব কোন সংবিধানের কোন ধারার ভিত্তিতে। এই যে আপনার পাশেই 0 পয়েন্ট, এই যে জায়গাটি, এই জায়গাটিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাবেশ করে বলেছিল যে সংবিধানের কোন আলোকে তিনি পদত্যাগ করবেন। আপনি তো আপনার বিকল্প ব্যবস্থাপনা আপনি দেখাতে পারেননি। একজন দর্শক আছেন, আমরা একটা ফোন নেব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মহিদুল্লাহ কালু, আমার বাড়ি পটিয়া, চট্টগ্রাম। বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি বাবুর কাছে জানতে চাই, বাবুল ভাইয়ের কাছে জানতে চাই, আপনার টেলিভিশনের ভলিউমটা শূন্যে নামিয়ে নেবেন। নামিয়ে নিছি।
আমার প্রশ্ন হলো যে বঙ্গবন্ধু 15 আগস্ট বঙ্গবন্ধুকে মারার পর সপরিবারে হত্যা হওয়ার পর এই যে বাবু ভাইয়েরা কি ভূমিকা রাখছিল? শুধু গণতন্ত্রের কথা বললে তো হবে না। বঙ্গবন্ধু যে 70 নির্বাচন করছে, তারপর 70 নির্বাচনের পর 71 মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা, বঙ্গবন্ধু এই দেশের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল। এই মুক্তিযুদ্ধ ছাত্রটাকে বাদ দিয়ে এরা কি গণতন্ত্র চাই একটু আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের আমি সঙ্গে। এই প্রশ্নের ফাঁক দিয়ে একটা 30 সেকেন্ড একটা মুক্তি করে ফেলি। ওই দর্শকের উত্তর নিশ্চয়ই বাবুল ভাই তার প্রসঙ্গ বক্তৃতার সময় দিবেন। আমি একটা খুব খোলামেলা কথা বলি, আপনাকে রাজনীতি পরিষ্কার করতে হবে। যিনি এখন বিএনপির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে বিদেশে ফেরারি অবস্থান করছেন, তার একটা বই আমার হাতে আছে, এই যে বইটি বাবুল ভাইদের অফিস থেকেই আমি সংগ্রহ করেছি। সেই বইতে উনি প্রথমে লিখছেন, অনেকগুলো কথা বলেছেন, আমি এগুলো যেহেতু উচ্চ আদালত রায় দিয়েছে, নির্দেশ দিয়েছে, কথাগুলো প্রচার করা যাবে না, আমি যতটুকু ভাব বাচ্চা বলার বলছি। আমি আরো বলেছিলাম শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী। খেয়াল করে দেখুন, বলেছিলাম শেখ মুজিবুর রহমান 1972 সালে 10ই জানুয়ারি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন এবং এখানে বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলছেন। এই রাজনীতি যদি বাংলাদেশে আপনি করতে চান, সে বাংলাদেশে করতে পারবেন? এই 10ই জানুয়ারি আজ কয়েকদিন পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 228 দিন পাকিস্তানের কারাগারে কিভাবে ছিলেন, 4টি কারাগারে। তিনি এখানে 8ই জানুয়ারিতে হিথ্রো বিমানবন্দরে এসে কি সম্বর্ধনা পেয়েছিলেন, কিভাবে এসেছিলেন, এগুলো তো জানতে হবে রাজনীতিবিদদের। অতএব এই যে রাজনীতির নানান রকম গোলমেলে পরিস্থিতি দেখা ধারণ করে নিয়েছেন, আর সব পুরো পরিষ্কার, আপনি যুদ্ধাপরাধী দলকে সাথে রাখবেন কি রাখবেন না, এই প্রশ্ন মীমাংসা করেন, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো জনাব ইলিয়াস খান, আপনার কাছে একটা বিরতি নিয়ে আসছি, এরপরে আমি আপনার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। না, আমাদের এখন মূল সংকট হচ্ছে যারা সত্য কথা বলবে সেই মানুষগুলো একদম পার্টিজান হয়ে গেছে। যে দেশে যে মূল সংকটগুলো সেগুলো এড়িয়ে, যেমন দাদা উদাহরণ দিয়েছেন যে ভোটে নির্বাচিত হওয়ার পর মুসলিন এবং হিটলারের জন্ম হয়েছিল, সেই একটা ভোটে নির্বাচিত সরকারের পরে এরকম একটা শক্তি নির্বাচিত সরকারও কিভাবে একরায়তান্ত্রিক তাহলে হয়েছে। বাংলাদেশের নির্বাচনের দরকার নেই, ভালো নির্বাচনের দরকার নেই। এটি প্রমাণ করে যে হয়তো ভোট হলে তখন আমি বলছি সরকার ব্যর্থ হয়েছিল বলে। হ্যাঁ, সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যর্থ এটার হয়নি। অর্থ আমি মনে করি যে তখন ভোট হলে বিএনপি জিততো, এই জন্য তারা যাতে না জিততে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং নতুন নতুন ইতিহাস শিখছি আমরা। এই আমি প্রথম ছিলাম, হয়তো আমার ব্যর্থতা, যে একটা 2001 সালের কারণ নির্বাচন বিএনপি জিতেছিল, যে তখন তত্ত্বাবধায়ক সরকার অনেক ভুল কাজ করেছে, আমি প্রথম শুনলাম। যাই হোক, এর আগের নির্বাচনের নানা কি বলে যে 91 নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তো আজিজ ভাই একটি চমৎকার কথা বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দরকার, কারণ বাংলাদেশের কিছু যে বেসিক জিনিস সেই জায়গায় আমাদের কিন্তু আসতে হবে। যেমন ভারতের নির্বাচন ব্যবস্থা, তিনি যে বলেছেন সেখানে আইন নেই, কিন্তু সেখানে নির্বাচন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলে না। যেমন আপনি দেখুন যে আমি আরো একদিন অনুষ্ঠানে বলেছি, মমতা ব্যানার্জি হেরে গেছেন কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু নির্বাচন নিয়ে। বাংলাদেশ কনটেক্সটে চিন্তা করে যায়, ভাবা যায় এরকম একটা ঘটনা ঘটবে, ভাবা যায় না কিন্তু। এবং ভারতের কোন রাজ্যের, যে রাজ্যগুলো রয়েছে 32টা বোধ হয় না, কোন রাজ্যের নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন নেই, কিন্তু বাংলাদেশ সব নির্বাচন নিয়ে প্রশ্ন। এবং আপনি দেখুন শুধু পার্লামেন্ট, ইউপি, উপজেলা, ওখানে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার হয় না। না যাই হোক, হ্যাঁ না, ওঝা যে সরকার 35 লক্ষ নেতাকর্মীরা আসামি করে না, যাই হোক সেটা বলবো না, সেদিকে আর আমি যাব না। আপনি বাংলাদেশের যে অবস্থা, শুধু এইসব নির্বাচন না, ট্রেড বোর্ডের যে নির্বাচন, আপনি সাংবাদিক করছেন দীর্ঘদিন, সেই সব নির্বাচন কিন্তু নাই। বিশেষ জায়গা থেকে নাম বলে দেওয়া হয়, বিশেষ জায়গায় সভাপতি কে হবে, বিশেষ জায়গা থেকে নাম বলে দেওয়া হলো, বিএমএ মহাসচিব কে হবে, নাম বলে দেওয়া হয়, তারপর সেটা মেকানিজম করা হয়, তারপরে
কি বলা যায় আর বিজিএম এর BCCI, সভাপতি কি হবে, আগে কিন্তু একটা উৎসব ছিল এবং এই নির্বাচনগুলো এই কারণে দরকার যে ভোটারদের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমি এটা করবো। আর আমি যদি বিশেষ জায়গা থেকে মনোনীত হয়ে আসি, তারপর ভোট ভোট নাটক হলেও আমার যে ভোটারদের কাছে কোনো কমিটমেন্ট থাকবে না, এটি তো স্বাভাবিক। সেই নির্বাচনগুলো কিন্তু কি বলা যায় যে একদম এখন হচ্ছেই না। একসময় কিন্তু উৎসব ছিল, মতিঝিল পাড়া। এখন অবশ্যই এটি বলা যেতে পারে এসব ঝামেলা করা দরকার কি, আমরা একজনকে বলে দিলাম তিনি নিব, সেটাই যদি হয় তাই গণতন্ত্র দরকার আছে বলে মনে করি। যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে আমরা খুব সচেতন ভাবে দেশের যে বেসিক সমস্যাগুলো, যেমন মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে এখন বড় কি বলা যায় ব্যবসায়িক শব্দ। মুক্তিযুদ্ধের মূল চেতনা কি? গণতন্ত্র। সেই গণতন্ত্র বাংলাদেশে কতটুকু আছে আপনার ব্যাখ্যায় যাব না, সেটা বাংলাদেশের মানুষ জানে। এখন গণতান্ত্রিক অধিকার মানুষের কতটুকু আছে, গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে, বাংলাদেশের সাম্য, মুক্তিযুদ্ধের চেতনা সাম্য কতটুকু আছে, সবই জানে। মূল বিষয়গুলো বাদ দিয়ে আমরা যারা দেশের শিক্ষিত শ্রেণী, তারা যদি বেসিক জায়গাগুলো ভুল ত্রুটি যাই হোক, নিজের দলে হোক বা অন্য দলে হোক, সেগুলো যদি নোটিস না করে, আমরা কিন্তু এই জায়গা থেকে আসলে বেরোতে পারবো না। এখন নতুন করে অনেক কিছু, যেমন বাকশালকে মহিমান্বিত করে, এটি খুব ভালো একটি শাসন ব্যবস্থা ছিল বলা হয়, কিন্তু এই শাসন ব্যবস্থার জন্য তো বাংলাদেশের মানুষ যুদ্ধ করে না। বাংলাদেশের মানুষ গণরায় বাস্তবায়িত হয় না, বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হয় না, তিনি মানুষের কি ম্যান্ডেট পেয়েছিলেন, সেই কারণে মূল যুদ্ধটা হয়েছে। সেই যে ম্যান্ডেট দেওয়ার সিস্টেম, সেটি তো এখন আর নাই। মানুষের একদিনে 5 বছরে একদিনে গণতান্ত্রিক সুযোগ পায়, মতামত প্রকাশের সুযোগ পায়, সেই সুযোগটুকু কেড়ে নেওয়া হয়েছে। এসব কথা কিন্তু আমরা এখন অনেকেই বলি না বা বলতে চাই না। এই বিষয়গুলো নোটিস করা দরকার, এবং এগুলো নোটিস করলে আমাদের যে এই দেশটা দিন শেষে আমাদের সবার, আওয়ামী লীগ করুক, কেউ বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, দেশটা দিন শেষে সবার একটি দরকার, তাই না? তো সুতরাং এইসব বিষয়গুলো নোটিস করতে। অসংখ্য ধন্যবাদ। আমি যাব ডক্টর এম এ আজিজ আপনার কাছে। আমরা শুনছিলাম যে কথাটি জনাব ইলিয়াস খান বলছিলেন, তার কথার সূত্র ধরেই আমরা বলতে চাই যে দেশটা তো দিন শেষে সবার। সুতরাং সেই ক্ষেত্রে আমরা পারস্পরিক যে দোষারোপের সংস্কৃতি, সেই বৃত্ত থেকে তো বের হয়ে এসে মৌলিক জায়গাগুলোতে একমত হওয়া যায় কিভাবে? ধন্যবাদ আপনাকে, ঠিকই বলেছেন আপনি। দেখুন, আসলে গণতন্ত্রের কথা আমরা সবাই বলি, কিন্তু মুক্তিযুদ্ধের কথা আমরা সবাই বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা সবাই বলি, কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাটা আবার আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি। আপনি যে রাজনৈতিক দলই করেন, যে কোনো দেশের নিজস্ব সত্তা ঐতিহ্য থাকে। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের একটা গর্বের ব্যাপার। এই জায়গাটাই কি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমরা এক হইতে পারছি? আমাদের মুক্তিযুদ্ধ কিসের ভিত্তিতে হয়েছিল, কার ডাকে করেছিল, কার নেতৃত্বে হয়েছিল, আমাদের জাতির পিতাকে, মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমরা দেশ স্বাধীন হওয়ার 3.5 পরেই দেখলাম যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি রাজাকারের মতো, তাদের সাথে আবার যারা মুক্তিযুদ্ধ করেছে তারা একাকার হয়ে গেছে, একসাথে দল করেছে, জামাতের জন্মও দিয়েছে। সুতরাং এই জায়গাগুলা দেখুন, ইলিয়াস ভাই যেটা বললো, বাকশালের কথা যেটা বললেন, দেখেন মুক্তিযুদ্ধ মানুষ করে নাই এই গণবাহিনী করে মানুষ মারা, এমপি মারা, জ্বালাও পোড়া, পাটের গোদামে আগুন দেয়া, এটার জন্য কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। বঙ্গবন্ধু এই যে বাকশালটা অনেকে বলে যে সব দল বিলুপ্ত করে দিয়েছিল, আসলে তা করে এটা একটা প্ল্যাটফর্ম, সাময়িক প্ল্যাটফর্ম, সব দলেরই ক্ষমতা ছিল এখানে। এটা একটা এই প্ল্যাটফর্মে বঙ্গবন্ধু একটা সময় পার করতে চেয়েছিল। আবার ওনারা অনেকে বলে যে এই বহুদলীয় গণতন্ত্র নাকি বিএনপি আনছে, আওয়ামী লীগ। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে প্রত্যাশার কথা। না, আমি বলছি সেই জায়গাটাও ঠিক না। সায়েমের সময় আসলে এই দলগুলা সায়েম 76 করেছিল। দেখুন, এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা যেটা বলছি, তত্ত্বাবধায়ক সরকার ওই সময় আমরা জানি যে 2001 সালে নির্বাচনের আগেই জিমি কার্টার এসেছিল, জিমি কার্টারের সাথে লতিফুর রহমানের বৈঠক, বিএনপির বৈঠক, তারপরের দিন 1 ডজন সচিব বদলি, এবং ইলেকশনের আগের দিন থেকে যে মাইনরিটি নির্যাতন শুরু হয়েছিল, এটা একদম বাঁশখালীর যে 17 জনের হত্যা, গোপাল কৃষ্ণ মৌরিকে হত্যা, রাজশাহীর বাংলাবাই খামারু বুমারুর 10টা কফসা মামলা, সামস্কেপ দিয়া হত্যা, জননেত্রী শেখ হাসিনাকে 18 বার ওই সময়ের হত্যা, 21 আগস্টের হত্যা,
তারপরে দেখেন এইটা পরে একটা তদন্ত হয়েছিল, কিন্তু এই 26,000 নেতাকর্মী বিএনপির জড়িত ছিল, 26 জন মন্ত্রী এমপিরাও জড়িত ছিল এটা। তার পরবর্তী আবার এই 58 অনুচ্ছেদ ব্যক্ত করে তারা পঞ্চম অপশনে যে ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানানো, আবার এই জনাব এম এ আজিজ, আমাদের শেষ করতে হচ্ছে এই আমি পর্যায়ে। শেষ করি, 100 কোটি ভোট, এইটা আসলে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কিন্তু বিএনপি ধ্বংস করছে। মানুষ এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে ভয় পায়। সুতরাং এই জায়গাটা আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরকে আসলে এই জায়গাটা একটা সংস্কৃতিতে আনতে হবে, ঐক্যমতে আনতে হবে। জি। মুক্তিযুদ্ধের জায়গাটা সবাই এক হইতে হবে। অসংখ্য তাহলে ধন্যবাদ, একটা জায়গায় অসংখ্য এক ধন্যবাদ। আমরা না হইতে পারি তাহলে সম্ভব না। আমি একটু 10 সেকেন্ড সময় নেই। বাবুল ভাই একটা প্রশ্ন আজিজ ভাইয়ের কাছে করেছেন, আজিজ ভাই নিশ্চয়ই মনে নাই, 74 সালে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে কেন এসেছিলেন? ইতিহাস একটু পাঠ করা দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ওআইসির সম্মেলনে যখন তিনি যেতে চাননি, যখন বলেছেন যে পাকিস্তান স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমি যাব না, তখন বিশ্বের মুসলিম দেশের 3 পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধুকে নিতে। এবং জুলফিকার আলী ভুট্টো যখন এসেছিলেন তখন সাভার স্মৃতিসৌধে জুলফিকার আলী ভুট্টো ওখানে যেতে চাননি এবং তিনি শহীদদের প্রতি সম্মান ব্যক্ত করতে চাননি। তখন বঙ্গবন্ধু বলেছিলেন জুলফিকার আলী ভুট্টো যদি এই কাজ না করে তাকে বাংলাদেশ থেকে ফিরে যেতে হবে। অতএব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার যে দেশপ্রেম এবং তার যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তার বিশ্ব স্বীকৃতির যে আগ্রহ, হোয়ারা বুমেদিনের জীবনী পড়লেই বোঝা যাবে সেই অসংখ্য ধন্যবাদ। জি, প্রেক্ষাপটটা আমি আবার কোথায় আসবো ছিল। আপনার অতএব কাছে। এটা পরিষ্কার হওয়া দরকার। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আমরা শেষ সময় করব। নষ্ট করবার দরকার নাই। আমি বলছি সুভাষ দাদের দিল না একটা অদ্ভুত যুক্তি, রক্তের দাগ শুকায় নাই, ভুট্টোকে ঢাকায় এনে গলাগলি কোলাকুলি করে লাল গালিচা সংবর্ধনা দিল। আমরা পেছনে যেতে চাই না শহীদুল ইসলাম বাবুল, আমরা প্রত্যাশার কথা শুনতে চাই। পেছনে গিয়েছেন আমিরুল ভাই, প্লিজ আমাকে যদি জি, জি, কথা বলুন। না দেন, না, না, বলুন। পেছনের ইতিহাস বলেছেন, শিবের গীত গিয়েছেন। বর্তমান সমস্যা ওনাদের কাছে কোনো সমস্যা না। ও 2001 সালে নাকি লতিফুর রহমানের নির্বাচন সুভাষ দা মানে বললেন যে বিতর্কিত ছিল। 18 সালের নির্বাচন আর 13 সালের নির্বাচন একেবারে পৃথিবীর কাছে গ্রহণযোগ্য ফকফকা নির্বাচন। মানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে কফিনের মধ্যে পুড়িয়ে দিয়ে এখন ওনারা গণতন্ত্রের কথা বলছেন। মানে আমাকে শুনিতে হয়েছে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হচ্ছে। দুর্ভাগ্যজনক। আর প্রশ্নকর্তা বলেছিলেন 15 আগস্ট বিএনপি নাকি আমরা কি করেছিলাম। 15 আগস্ট উনি জানেন না, ইতিহাসও পড়েন না, জানেন না, প্রশ্ন করেছেন। আওয়ামী লীগ করেন তো সেই জন্য 15 আগস্ট বিএনপি হয়নি। হয়তো আওয়ামী লীগ আমাদের নিজস্ব ব্যাপার, তখন বিএনপি ছিল না, আওয়ামী লীগের সব লোক পালাই গেছে, একেবারে যে যে অবস্থায় ছিল লুঙ্গি করে পালাইছে, সীমান্ত পার হয়ে গেছে। বাংলাদেশের কোন জায়গায় একটা মিছিল আওয়ামী লীগের লোকরা করতে পারে নাই। ওরা কয় যে নাকি কি আর্মিরে নাকি ভয় পাইছে। আরে ভাই, পাকিস্তানে আর্মিরে ভয় পায় না বাংলাদেশের মানুষ। তার মানে অন্যায় অপকর্ম এমন সীমাহীন পর্যায়ে চলে গেছিল যে তাদের নৈতিক কোন একটা শক্তি ছিল না প্রতিরোধ করবার। ওরা বিএনপির উদার শাসনের সময় বাংলাদেশে কি প্রতিরোধ আন্দোলন হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 41 পর? সাল পর্যন্ত ক্ষমতার তত্ত্ব নিয়ে আসছেন, সমান দ্বারা রিসার্চ করে আওয়ামী লীগকে দেন, আর সেই রিসার্চ আমার মনে হয় 1400 রাউন্ড গুলি করা লাগছে হবিগঞ্জের মতো শহরে। 1400 রাউন্ড আওয়ামী লীগ, দিস ইজ আওয়ামী লীগ। বলা হয় যে ডিকটেটর, সামরিক ডিকটেটর ওই সিভিল ডিকটেটর অনেক ভালো। বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করবার দ্বার প্রান্তে নিয়ে গেছে। এটা আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক না, বাংলাদেশের জন্য না, কারো জন্যই মঙ্গলজনক। এর জন্য আওয়ামী লীগ যদি সুপতি না হয়, আওয়ামী লীগকে আবার চরম মূল্য দিতে হবে এবং এই দেশকেও দিতে হবে তার সাথে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার আর কোনো বক্তব্য নেই। অসংখ্য ধন্যবাদ। জি, জনাব সুভাষ সিংহ রায়। আমি কথা বাড়াতে চাই না। এই যে আলফ্রেড টেনিসন নববর্ষ উপলক্ষে একটা কবিতা লিখেছিলেন সেই কত বছর আগে, যে দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দ্য ফলস অ্যান্ড রিং ইন দ্য ট্রু। আপনার অতীত দিনের যত ব্যর্থতা, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। আপনি নতুনের কথা যখন বলবেন, নতুন ভাবে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, নতুন ভাবে ভাবতে হবে। বিএনপির আত্মহনন মনস্কতাকে যতদিন বিএনপি না বেরোতে পারবে, যতদিন বিএনপি শুধুমাত্র নিজের দল এবং নিজের রাজনীতি নিয়ে চলতে না পারবে, যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধীর দলকে মাথার উপরে রাখবে এবং চিন্তা চেতনায় থাকবে, ততদিন পর্যন্ত বিএনপি কিন্তু মুক্তি নাই। অতএব বিএনপি নিয়ে ভাবনার জায়গাতে নিশ্চয়ই আমাদের সকলের থাকবে। এই কারণে বাংলাদেশে সরকারি দল থাকতে হবে, বিরোধী দল থাকতে হবে। সরকারি দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, বিরোধী দলকে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। আপনি সেই জায়গাতে এখন ব্যত্যয় যদি ঘটান, তাহলে অনেক রকম পরিস্থিতি। রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হয়নি কেন, এগোয়নি কেন, রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হচ্ছে না কেন?
আপনি 30 বছর ধরে ক্রমাগত ভাবে এই চাষাবাদ করেছেন আওয়ামী লীগ সরকারের সময়। অতএব অনেকগুলো বিষয় কিন্তু যা কিছু হচ্ছে সব সঠিক, এটা যারা বলেন তারা সঠিক বলেন না। যা কিছু এখন দেখছি সব কিছু ঠিক মতো দেখছি তাও বলেন না। এখন ইলিয়াস খান ভাই নিয়ে আসলেন যে প্রসঙ্গগুলো, বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের দর্শন নিয়ে আপনি একটা আলোচনার আয়োজন করেন, আমরা কয়েকজন মিলে আলোচনা করি। এই ছোট্ট এবং পরিসরে এই আলোচনা আজকে বাংলাদেশ সম্ভব কৃষক নয়। শ্রমিক আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য জিয়াউর রহমান কোথায় কোথায় গিয়েছেন, কি নিয়েছেন, অন ডকুমেন্ট আমি এস্টাবলিশ করি, আসেন আমরা করি। তো জিয়াউর রহমান অতএব না, না, এটা বৈধ হয়ে যাবে না, 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 নাকি? বৈধ হবে না। বহুদলীয় না, সরকার না, না, বৈধ ব্যবস্থা হবে না। হবে? আপনি এই কথা বললে তো হবে না, এই কথা বললে হবে না। অতএব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ কিন্তু একটি দর্শন, একটি প্ল্যাটফর্ম, এবং এটা আওয়ামী লীগের বিষয় না। বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতিদের সমস্ত প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। যারা অসংখ্য এখনো বলেন ধন্যবাদ। যে শেষ করবো আমরা। বাকশাল একটি একদলীয় ব্যবস্থা, তারা আসলে ভ্রান্তিতে ভোগেন অথবা অসংখ্য ধন্যবাদ। জেনে শুনে ভুল বক্তব্য শেষ দেন। করবো আমরা 30 সেকেন্ড যদি কিছু করতে পারেন। আমরা বলতে চাই যে নতুন বছরে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাক, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসুক, মানুষের যে প্রকৃতপক্ষ সাম্য সেটি আসুক মানুষের মধ্যে, এবং যে দেশব্যাপী যে দুর্নীতির মচ্ছব চলছে এই দুর্নীতি বন্ধ হোক। কারণ আজকে বাংলাদেশ বিদেশে কিভাবে পরিচিত হচ্ছে, বাংলাদেশের মন্ত্রী পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় ঢুকতে পারে না, বাংলাদেশের এমপি বিদেশে দুর্নীতিতে জেল খাটছে, বাংলাদেশের পুলিশ প্রধানকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, পাওয়ারফুল দেশ তারা নিষিদ্ধ করছে, র্যাবের প্রধানকে নিষিদ্ধ করছে, আরো নিষিদ্ধ আমি শুনছি আরো নিষিদ্ধের বিষয় আসছে। এগুলো থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে একটু ভালো গণতান্ত্রিক পরিবেশ পায়, বাংলাদেশের মানুষ যাতে তাদের একদিনের স্বাধীনতা অন্তত 5 বছরে যে আমরা বলি সেটি প্রয়োগ করতে পারে। দিনের ভোটটা যেন রাতে না হয়, দিনের ভোটটা যেন দিনেই হয়, এবং দুর্ভাগ্যজনক ভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন রাষ্ট্রের হয়, কোনো বিশেষ দলের না। সেরকম একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছিল এই তারেক রহমান সম্বন্ধে, যে সিম্বল অ্যাজ ক্লিপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স, এবং যুক্তরাষ্ট্রে তিনি নিষিদ্ধ হয়েছিলেন, এবং এগুলো তো অনেক কিছু জানা। অতএব কথা যখন বলবো এবং সেই কথাগুলোর পিছনের কথা থাকবে, কথার পিছনে অনেক কথা আসবে। অসংখ্য আপনি ধন্যবাদ। এই আলোচনার মধ্যে কি আপনি কি সমৃদ্ধ করবেন, নাকি আলোচনাটাকে আপনি ভিন্ন খাতে প্রবাহিত করবেন, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। আমাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু যে যার জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করব। কিছু বিষয়ে ঐক্যমত থাকতে হবে জাতীয় ইস্যুগুলোতে, আমরা সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন,